যা সবাই সামনে ঢুকে গেলে কি করে? সাইডে হয়ে গেছে, ঠিক আছে। এইদিকে ছবিটা ভালো আসছে, এখানে ছবিটা ভালো আসছে। সালের 14ই এপ্রিল এক অষ্টাদশ তরুণের হাত ধরেই শুরু হয়েছিল। কোভিড পিরিয়ডে যখন সবাই বইমুখিতাতে ভুগছিল, মানে পাঠ্য বইয়ের বাইরে গিয়েই আমরা মোবাইলের নেশায়, অন্য কোনো নেশায় বুঁদ হয়েছিলাম, ঠিক সেই সময় থেকেই আমাদের প্রতিবিদ পাঠাগারের পথ চলা। আমাদের পেরিয়া গ্রামে কয়েকটি পাড়ায় কিছু কিছু বই রেখে দিয়ে, একটা করে র্যাক রেখে সেখানে বই রেখে বাচ্চাদের এবং বড়দের সবাইয়ের হাতে বই তুলে দেওয়ার যে প্রয়াসটা, সেইটা শুরু হয়েছিল। সেইটা থেকে আজকের আমরা 13তম পাঠাগার পরিচালনা করছি এই মুক্তাঙ্গনে। এইটা আমাদের 13তম পাঠাগার। আমাদের যেমন সরকারি প্রাইমারি স্কুলে পাঠাগার আছে, তেমনি বেসরকারি কেজি স্কুলে আছে, তেমনি সেলুন দোকানে আছে, তেমনি অনাথ আশ্রমে আছে। সুন্দরবন জেলা জুড়েই আমাদের এই কাজটা চলছে। আমরা ডায়মন্ড হারবার জেলাতে আমরা এর আগে পা রেখেছি হরিণডাঙ্গায় একটা ভ্রাম্যমাণ পাঠাগার করে। আজ আমরা পা রাখলাম ডায়মন্ড হারবারের সাহিত্য সংস্কৃতির একটা অন্যতম পীঠস্থান মুক্তাঙ্গনে। আমাদের সবাইয়েরই একটা কাম্য, এই প্রযুক্তির যুগে মোবাইলকে কোনোভাবেই আমরা এড়িয়ে যেতে পারবো না। কিন্তু এটা তো ঠিক, 5 বছর বয়স যা, সে মোবাইলে কি বুঝবে? 6 বছর, 7 বছর, 10 বছর বাচ্চারা মোবাইলে কি বুঝবে? তাদের হাতে কিন্তু মোবাইলটা উঠে আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি হয়ে যাচ্ছে তাদের শারীরিক, তাদের মানসিক সমস্ত বিষয়গুলো। তার সাথে আমরা বড়রাও কিন্তু মোবাইলের নেশায় বুঁদ হয়ে রয়েছি। ভালো তো কিছু দেখছি না, এমন কিছু জিনিস আমরা দেখছি যেটা আমাদের মননশীলতার পক্ষে ভীষণভাবেই ক্ষতিকর। আমরা সেই থেকেই শুরু করছি যে প্রত্যেকের হাতে বই উঠুক। আর একাকী করতে আমরা যেভাবে ভুগছি, সেটা একমাত্র বই পারে সেই বইটাকে সঙ্গী করে আমাদের একাকীত্ব থেকে বেরিয়ে আসতে। আমি বেশি কিছু বলবো না, এখানে সবাই উপস্থিত আছেন গুণীজনেরা। যেন সৌরভ পাওয়া যায়, বোধিসত্ত্ব পাওয়া যেটা সেই নিরঞ্জনা নদীতে কাছাকাছি জঙ্গলটায় 29 বছর বয়সে সে 35 পর্যন্ত যে 6 বছর ধরে না খেয়ে উপাসনা ইত্যাদি করছেন, রুগ্ন হয়ে গেছেন, তখন কিন্তু ওই সুজাতা এক পায়েসটা দিয়েছিল। নিরঞ্জনা নদীতে স্নান করে খেয়ে দেহে একটা প্রাণের একটা অস্তিত্ব বুঝলেন। তখনই বুঝলেন মস্তিষ্কের কাজ, এর জন্য একটু পেটেও অন্ন দরকার। অতএব আমাদের যারা ছাত্রছাত্রী এবং যারা বয়স্ক বা মধ্যবয়স্ক, খাওয়া দাওয়ার পরে ঘুমোই ঠিকই, কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাদেরকে এক বইমুখী করা, পাঠ্য বই ছাড়াও অন্য অনেক রকম বইপত্র আছে, সেগুলো এখানে পাওয়া যাবে। আর কি
এই বই বা পাঠের মধ্যে থেকে একটা কিন্তু জিজ্ঞাসা তৈরি হয়, সে সামাজিক জিজ্ঞাসা হোক, পারিপার্শ্বিক হোক, ইতিহাসের হোক। এই জিজ্ঞাসা না থাকলে সে বিজ্ঞানেও জিজ্ঞাসা নিয়ে কি করে ভালো ছাত্র হবে, ইতিহাসে বা সাহিত্যেও কি করে, তার জিজ্ঞাসা যদি না থাকে তাহলে কি করে ভালো ছাত্র হবে, ভালো রাজনীতিকও হবেন, ভালো সমাজসেবক হবেন। জিজ্ঞাসা না থাকলে কেন ঘটছে, কি জন্যে ঘটছে, এগুলোও তো ভাবার দরকার। তার জন্য শিক্ষা চৈতন্যের দরকার। তা যাই হোক, আমরা যারা এখানে আছি, আশেপাশে যারা সেইভাবে বই হাতের কাছে পায় না, ছাত্ররা যারা পাঠ্য বই ছাড়া আর পায় না, আমি তো ছোটবেলায় পাঠ্য বইয়ের বেশি পেতাম না, এদিক ওদিক খুলতাম। এখন তবু লাইব্রেরি, আবার এই ভ্রাম্যমাণ লাইব্রেরি, উইকিপিডিয়াতে দেখা যায় যে এই ভ্রাম্যমাণ লাইব্রেরির জন্ম কিন্তু বাংলাদেশে। তারা 4000 বই থেকে 17,000 বই করেছে। তাদের গাড়ি, যেটাকে বুক মোবাইল বলে, এবং বিদেশেও কিছু কিছু আছে, গাড়ি করে যায়। আর একটা কি জানি, ন্যাশনাল বুক ট্রাস্টও একটা এই ধরনের করে, মাঝে মাঝে বই নিয়ে গ্রামে বা স্কুলে যায়। বইপত্র, যে বইগুলো আমরা সাধারণত দেখতে পাই না, সেইগুলো নেড়ে চেড়ে দেখে। একদিন দেখলো, 3 দিনের মাথায় কেনার জন্য আগ্রহী হয়, কিংবা গার্জেনদের যদি করে যে একটা কিনে দাও, সে তো অস্ত্র কিনছে না, বোম কিনছে না, বই কিনছে। যাই হোক, এই যে সাংস্কৃতিক ব্যাপারটা, এইটা যাতে ছড়ায় বাড়ি বাড়ি এবং পরিবারের মধ্যে, তারপরে আস্তে আস্তে সমাজে, এইটা একটু চেষ্টাটা যাতে সফল হয়, এবং এই আমাদের বোধিপীঠের উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক, এই সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আপনাদের আবার ভ্রাম্যমাণ বই ইত্যাদি ইত্যাদি কিছুক্ষণ শুনবেন। আশা করি আপনাদের বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের জন্যও কাজে লাগবে, যারা আগামী প্রজন্মের কাণ্ডারি। শিক্ষা একটা সার্বিক প্রক্রিয়া, এটা কোনো একমুখী জায়গা নয়। রাস্তায় যেতে যেতে যেমন যেদিকে আপনার দু চোখ যায়, যাই দেখবেন, হয় সেখানে লেখা আছে, না হয় খোদাই করা আছে, না হয় কিছু ইঙ্গিত দেওয়া আছে, সেখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে আপনার গন্তব্য। ঠিক তেমনি করেই এই পাঠাগারও একটি সেই গন্তব্যের একটা দিক। শুধু স্কুলের বই, শুধু গল্পের বই, শুধু কবিতার বই ইত্যাদি ইত্যাদি, ব্যাপারটা এরকম নয়। সবকিছু নিয়েই আমাদের জীবন, আর সেই জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে রেফারেন্স চাই। আর রেফারেন্স পাওয়া একমাত্র সম্ভব আমার মনে হয় এইরকম পাঠাগারগুলোতে। আর পাঠাগার যদি ঘরের কাছে চলে আসে তাহলে তো আরোই সুবিধা। তাই পাঠাগারকে বাড়ির কাছাকাছি, হাতের কাছাকাছি, নাগালের কাছাকাছি পৌঁছে দেওয়ার যে অদম্য প্রয়াস নিয়েছে বোধিপীঠ, তাকে আমি কুর্নিশ জানাই। সিআইডিপি ভীষণভাবে এগিয়ে চলেছে। আমি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার স্কুলের নাম রায়দিঘি শ্রীফলতলা জুনিয়র বেসিক স্কুল, রায়দিঘিতেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে সবার কাছে বোধহয় কিরকম একটা নাক সেটকানো ব্যাপার। আমি খুব অকপটেই বলছি আপনাদের কাছে, কিন্তু এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারি ভাবনায় স্কুলগুলোকে দাঁড় করিয়ে রাখার, এবং আপনাদেরই আমাদেরই আগামী প্রজন্ম যারা একদম শিশু শ্রেণী থেকে অর্থাৎ 5+ বয়স থেকে যারা স্কুলে আসছে, তাদের কাছে একটা ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। এবং আমার সেই স্কুলে এই বোধিপীঠ পাঠাগার স্থাপিত হয়েছে। সেখানে এই মুহূর্তে প্রায় 600 মতো বই আমাদের সংগ্রহে রয়েছে। প্রতি শুক্রবার আমাদের লাইব্রেরি টাইম, সেখানে ছাত্রছাত্রীরা খুব মজা করে বই সংগ্রহ করে, কিছুক্ষণ বই দেখে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে অভিভাবকরাও যাতে এক নির্দিষ্ট সময় এসে সেই বইগুলো দেখতে পায়। এখন এই যে দেবালয়ে বাড়ছে দেশে বিদ্যালয় বন্ধ, পড়লে তুমি প্রশ্ন করবে হয়ে থাকে অন্ধ। একটা শাসকের ক্ষমতা নির্ভর করে দেশের অজ্ঞতার উপরে। আমাদের যে এখন পরিস্থিতি, যে সরকারি উদ্যোগে যে শিক্ষা ব্যবস্থা ছিল গোটা পঙ্গু হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, এবং
শিক্ষা ব্যাপারটা যাদের কাছে টাকা আছে তাদের হাতে চলে যায়, এটা সত্যি। তার মধ্যে দিয়ে যে এই পড়াশোনার যে একটা আন্দোলন তৈরি করেছে তার জন্য আমি প্রদীপীঠের ধন্যবাদ জানাবো। আর পড়াশোনা না করলে আমাদের সমাজ সচেতনতা আসে না, আর সমাজ সচেতন না হলে আমাদের ভূমিকা ঠিক হয়। আর এই বিষয়ে আরেকটা বিষয় আমি বলতে চাই, বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে সেখানে কিন্তু খুব ভয়ঙ্কর শিক্ষার মূল যে স্পিড, যুক্তি, তর্ক, গবেষণা, সেটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তবে যদি সত্যিকারে আমরা শিক্ষা ব্যবস্থাকে বাঁচতে চাই, শিক্ষাকে যদি কর্পোরেটের হাতে পণ্য না করতে চাই, তাহলে আমাদের সচেতন হতে হবে। আমরা যতটুকু অংশগ্রহণ করেছি শিক্ষায়, তাদের তো দায়ভার বেশি থাকে। বিবেকানন্দ একটা প্রশ্ন বলেছিলেন, যারা সবচেয়ে বেশি শিক্ষিত হয়ে সমাজের জন্য কিছু করে না তাদেরকে আমি সমাজ বিরোধী বলি। এখন আমরা এডুকেশন পাচ্ছি, এডুকেশনটা তো কোনো পণ্য নয়, শিক্ষা কোনো পণ্য নয়, সংগ্রামের ফল, সেই চেতনায় শিক্ষিতরা হোক উজ্জ্বল। আমরা যেন সেই চেতনায় উজ্জ্বল হই এবং মানুষের কাছে জ্ঞানের আলোটা ছড়িয়ে দিতে পারি এবং পড়াশোনার অনুশীলনটা করতে পারি। এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা সবাইকে সম্ভাষণ করে আজকে এই বোধিপীঠ পাঠাগার, যার মূল উদ্যোক্তা শুভেন্দুবাবু আমাদের অনেক দিনের বন্ধু। এক সময় আমরা পথ কুকুরদের নিয়ে কাজ করেছিলাম ওনার সহযোগিতায়। ওনারা যে এই কাজ করছেন এবং খুব সহজেই, যেটা আমাদের কাছে সহজ মনে হয়, আসলে ব্যাপারটা খুব কঠিন। 13টি পাঠাগারের উদ্বোধন করে ফেললেন, এটা একটা বিরাট কঠিন ব্যাপার। সিসেরও একসময় বলেছিলেন, রোমান দার্শনিক, যে আমাদের যদি একটি ঘর বই ছাড়া, যেমন একটি আত্মা ছাড়া একটি চেহারা, সেরকম শরীরের মধ্যে যদি আত্মা না থাকে তাহলে যার যে অবস্থা হয়, একটি বই, একটি ঘর যদি বই মুক্ত হয় তার অবস্থাও সেরকম ভয়ঙ্কর। এটা তো আপনারা জানেন, সেই বিখ্যাত কথা, এডুকেশনের কথা, দ্য পারপাস অফ দ্য এডুকেশন is to bring the horse near to the water and make him thirsty. কাউকে জোর করে বই পড়ানো যায় না, বই পড়ানো অভ্যেসটা তৈরি করতে হয়। এবার প্রশ্ন উঠবে, বই পড়ানো অভ্যেস চলে যাচ্ছে, সবাই আমরা কান্নাকাটি করি, আমাদের ছোট ছেলে মেয়েরা বই পড়ি না, পড়ে না। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার, যারা এই কথাগুলো প্রত্যেক জায়গায় বলি, তারা নিজের দিকে আঙুল দিয়ে বলি, তারা বাড়িতে ক ঘন্টা বই নিয়ে বসে থাকে, সারাদিন হাতে মোবাইল নিয়ে বসে থেকে। আমি যদি ছেলে বা মেয়েকে বলি, সারাদিন সিরিয়াল দেখে, সারাদিন ক্রিকেট খেলা দেখে যদি আমি আমার ছেলে বা মেয়েকে বলি, কেন তুই মোবাইল দেখছিস, কেন তুই বই পড়ছিস না, সেটা তো ঠিক নয়। এটা একটা অভ্যাসের ব্যাপার, এটা জীবন যাত্রার ব্যাপার, জীবন চর্যার ব্যাপার। আমি যদি জীবন চর্যার সঙ্গে আমার বইটাকে যুক্ত করতে পারি, উদাহরণ তৈরি করতে পারি আমার পরিবেশের সঙ্গে, আমার পরিবারের এবং বাকি সবার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই গ্রন্থাগার আন্দোলন একটা জায়গায় পৌঁছবে। অনেকেই মোবাইলের অসুবিধা সম্পর্কে বলছিলেন। মোবাইলের অসুবিধা এখানে নয়, মোবাইল একটি বাচ্চার হাতে তুলে দেওয়া হয় আমাদেরই লাভের জন্য। আমি ছোটবেলা থেকে আমার চিকিৎসা সূত্রে দেখেছি, ছোটবেলা থেকে না, আমার ছোটদের সঙ্গে কাজ করে দেখেছি, একটি 6 মাসের বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া হয় খাওয়ানোর সময়। আপনারা সবাই জানবেন, চারপাশে বাচ্চা খাচ্ছে না, তার হাতে মোবাইল তুলে দেওয়া হয়, মোবাইলের ছবি দেখিয়ে, মোবাইলের কার্টুন দেখিয়ে তাকে খাবার গেলানো হয়। কি অসুবিধা হবে? এবার বৈজ্ঞানিক দিক থেকে আসি, যে বাচ্চাটিকে আমি মোবাইল দেখিয়ে খাওয়ালাম, তার কিন্তু খাওয়ার সম্পর্কে কোনো ধারণা তৈরি হলো না, তার স্বাদ জ্ঞান তৈরি হলো না, সে যন্ত্রের মতো খেতে অভ্যস্ত হয়ে গেল। তার ফলে হয় কি, বাচ্চা অনেক সময় বেশি খেয়ে ফেলে, ওভার ইটিং হয়, কিন্তু স্বাদ জ্ঞান তৈরি হয় না। বাচ্চাগুলো পরবর্তী ক্ষেত্রে মোটা হয়ে যায়, বাবা মা তাকে গাদিয়ে খাইয়ে যান। কেন? আমার সুবিধের জন্য, আমার সুবিধের জন্য। আমি মোবাইল দেখছি, আমি টিভি দেখছি, আমি আমার সময় দিতে পারছি না, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিলাম। 2 বছর 2.5 বছর বাচ্চাকে বললাম তুই কার্টুন দেখ। দোষটা কার? দোষটা আমাদের প্রত্যেককে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বাইরে একটা স্টাডি হয়েছিল, তাতে দেখা গেছে যে যারা মোবাইল আসক্ত ছেলে মেয়েরা, তাদের IQ 10% কম হয় পরবর্তী ক্ষেত্রে। এবং আরো একটা দেখা গেছিল, তাদের সৃজনশীলতা নষ্ট হয়ে যায়।
তার মানে যেহেতু আপনি একটি মোবাইল দেখতে দেখতে যা দেখছেন সবকিছু করে দেওয়া আছে, তৈরি ছবি, তৈরি কার্টুন দেখছেন, আপনার নিজে থেকে কিছু করার ক্ষমতা, নিজের শক্তি নষ্ট হয়ে যায় একটি বাচ্চা। তার জন্য আমরা দায়ী। আমরা বলি 6 বছরের নিচে বাচ্চার হাতে মোবাইল দেব না। আমরা যদি প্রত্যেকে এই কথা বলি এবং নিজের বাড়িতে যদি এটা করি, নিজের সন্তানের জন্মদিন হতে পারে, কারোর বিবাহ বার্ষিকী হতে পারে, বাবা মার জন্মদিন হতে পারে, কোনো মেয়ের বিয়ে হতে পারে, ছেলের বিয়ে হতে পারে, সেখানে কিন্তু আমরা প্রচুর পয়সা খরচা করি। সেই খরচা থেকে সামান্য কিছু অংশ 1000 কি 1500 টাকা, এইটুকুনি খরচা করলে প্রদীপীঠ পাঠাগার কিন্তু সমৃদ্ধ হবে। এই 1000-1500 টাকায় আমি প্রায় 15টা 20টা 30টাও বই কিন্তু আমি কলেজ স্ট্রিটে গিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে আপনার বাড়ির শুভ দিনে এই শুভ প্রচেষ্টার মধ্যে প্রান্তিক এলাকায় একটা শিক্ষার আলো প্রজ্বলিত হবে, এই কামনাটা বা এই আবেদনটা আমি আপনাদের সবাই পাঠাগারটা বহুদিন ধরে চালাচ্ছেন, বা যেটা উনি এবং বিশেষ করে আমি বলবো যে ওনার যে ছেলে সৌম্যদীপ্ত বোস, যার উদ্যোগ কিন্তু ওনার থেকেও অনেকটাই বেশি, তার এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই পাঠাগারটা আজকের এক বিশেষ জায়গায় এসে পৌঁছেছে এবং প্রার্থনা করব, আশা করব আগামী দিনে এটা আরো সুদূর প্রসারী এবং মঙ্গলময় হোক। যাই হোক, বর্তমানে প্রত্যেকেই পড়াশোনা করছে, প্রত্যেকেই করে, বাট একটা কথা বলবো, বিত্ততঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ রাজা এবং বিদ্যান কখনোই কিন্তু সমান হতে পারেন না। রাজা সর্বত্র পূজিত বা সম্মান পান না, কিন্তু একজন বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি সর্বত্র কিন্তু পূজিত এবং সম্মানিত হন। তাই বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মহাশয় স্যাররা বলছিলেন যে শিক্ষা ব্যবস্থাটা ঠিক তার মূল্য বাড়ছে দিনে দিনে, কিন্তু তার মানটা বাড়ছে না, এবং তার জন্য বিশেষ করে দায়ী আমরা সরকারি স্কুল ছেড়ে দিচ্ছি, আমরা তাদের গাইড করাটা ছেড়ে দিচ্ছি, সবকিছু আমরা ছেড়ে দিচ্ছি বাইরের জগতের ওপরে, যার জন্য আমরা আমাদের মানুষের মধ্যে থেকে যে মনুষ্যত্ব, বিবেক এবং যে সাধারণ যে ভাবে চলাফেরা, সেটা আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি। তাই আপনাদের সবাইকেই বলবো যে এই যে পাঠাগার, এই পাঠাগারের মাধ্যমে আপনারা আপনাদের এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদেরকে বইমুখী করুন। 30 বছরের একটি সংস্থা, আমরা এখানে শুধু যোগ ব্যায়াম করতাম। এই প্রথম একটা আমাদের কাছে প্রস্তাব এলো, শুভদীপ বাবু নিয়ে এলেন যে গুরবির ভাই, যদি আমরা এখানে একটা ভ্রাম্যমান পাঠাগার করি কিরম হয়। তা তাপস ভাই আর অন্যান্য মেম্বারের, সমস্ত মেম্বারদের সাহায্য ও সহযোগিতায় আমরা যে এত সুন্দর একটা পাঠাগারে উদ্বোধন করতে চলেছি এবং মাননীয় গুণীজনদের আশীর্বাদে আমরা চাই এই মুক্তাঙ্গন সমৃদ্ধি লাভ করুক। আগামী দিনে মুক্তাঙ্গন প্রসার ঘটুক ডায়মন্ড হারবারে। আমরা অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু ভ্রাম্যমান পাঠাগার, বৈদ্যুতিক পাঠাগারকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের মেম্বাররা এত সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীত করলেন আপনাদের সামনে। আমরা চাই যে মুক্তাঙ্গনের
সবাই আসুন। দুয়ারে মুক্তাঙ্গন পাঠাগার এই প্রথম ডায়মন্ড হারবারে চালু হলো। প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে 6টা আমরা থাকবো, আপনারা আসুন। দয়া করে এই মুক্তাঙ্গন শুধুমাত্র একটা আড্ডাখানা না করে আমরা চাই একটা বইয়ের মধ্যে থেকে বইয়ের আড্ডা হোক। আর আমাদের আজকের গর্ব করা দিন যে কবিগুরুর চরণে পাশে আমরা দুয়ারে পাঠাগার করছি। এত বড় একটা অনুভূতি একটু ভাবলে একটু কিরম লাগছে, যে সত্যি আজকে গর্ব করার বিষয়। তা আমি সবাইকে ধন্যবাদ জানাই। একটু বেশি হবে। আমি ওনার সঙ্গে বেশ কয়েক জায়গায় লাইব্রেরির উদ্বোধন এবং সেখানে বিভিন্ন স্কুলের যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সামনেও বসে আছেন, আমি পরিচয় পেলাম আরও গুণীজন, তাদেরকেও আমার সম্মান শ্রদ্ধা একই সঙ্গে ভালোবাসা প্রণাম জানাচ্ছি। আজকের এই যে বিরল উনি লড়াই করছেন, যেটা আজকের দিনে কিন্তু দেখা যায় না। বিশেষ করে ওনার ছেলে, যার সঙ্গে আমার কিছুদিন আগে মানে নাম শুনেছি অনেকবার, কিন্তু সুন্দরবনের একটা অত্যন্ত গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রাম, অনেক দূর পাথর প্রতিমা থেকে, পাথর প্রতিমা অঞ্চলে, এবং কোনো যোগাযোগ ব্যবস্থা আগে তো ছিল না। রিসেন্ট কিছু যোগাযোগ হয়েছে। দিশারি স্কুল, যেখানে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর অরুণোদয় মণ্ডল উপস্থিত ছিলেন। ওনাদের সঙ্গে আমি গেছিলাম, দেখেছি যে ওখানেও অত্যন্ত মানে গ্রামাঞ্চলেও বাচ্চাদের এবং তাদের গার্জেনদের মধ্যে কি মানে আগ্রহ যে এই বইগুলো তারা পড়াশোনা করবে। অনেকে বলছে যে পড়েছে। আর যে স্কুলগুলোতে যাচ্ছি তাদের মধ্যে যে ওনার যে কথা খুব মানে মান্যতা দিয়ে করছে, যেটা যে জন্মদিন বা যে কোনো শুভ দিনে অন্য খরচের সঙ্গে সঙ্গে যদি বইয়ের একটা দুটো তিনটে যার যেমন সামর্থ্য বই দেয় এবং সেই বইয়ের পাতায় কি কাজে দিচ্ছে, কে দিচ্ছে লেখা থাকবে, সেইটা দিন অনেক দিন ধরে, অনেক বছর ধরে থাকবে এবং যার হাতে সেই বইটা পড়বে সেও তারও ভালো লাগবে। এই প্রয়াসকে সত্যি আমি আন্তরিকভাবে কুর্নিশ জানাচ্ছি। এই প্রয়াসে আমি সামিল হতে পেরে আমি নিজে তো সত্যি অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে গর্বিত যে উনি আমাকে ডেকেছেন, এই প্রয়াসের সঙ্গে আমাকে সামিল করেছেন। আমি আমার আজকে একটা মিটিং ছিল এবং তার আগে আমার এমসি ক্লিনিক ছিল, সেইটা সেরে আমি 4:30 বেজে গেছে। আয়োজন করেছেন মুক্তাঙ্গনের কর্মকর্তাদের সদিচ্ছায়, কিন্তু এখানে একটা চাঁদা হাট বসেছেন। দেখুন আমরা কতটা গর্ববোধ করছি। আমরা আজকে পেয়েছি সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাষ্ট্রজন, আমার বিপরীত দিকে যারা আছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আজকে যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের একটাই উদ্দেশ্য, বই। শুভেন্দুবাবু যে বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছেন, আজকে তার 13তম উদ্যোগ। 13 জায়গায় উনি গ্রন্থাগার করেছেন, কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা বড় কঠিন ব্যাপার। কেননা আমরা জানি 29টা ব্লক বিশিষ্ট দক্ষিণ 24 পরগনায় মাস এডুকেশন একটা ভ্রাম্যমাণ গাড়ি করেছিলেন। সেই ভ্রাম্যমাণ গাড়িতে লাইব্রেরি বিভিন্ন জায়গায় পৌঁছে যেত, তা কিন্তু আজকে চলছে না। নৌকো পথে নদীতেও ভ্রাম্যমাণ গ্রন্থাগার চলেছিল কিছুদিন। তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু বাবুর এই দুঃসাহসিক প্রচেষ্টা ভাবা যায় না। সেই জন্য আমরা শুভেন্দু বাবুর কাছে থাকবো, পাশে থাকবো, এগিয়ে যাব। শুধু কথা বলে তো মুখের কথা তো চিড়ে ভেজে না, আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে। শুভেন্দু বাবুকে বই নিয়ে এগিয়ে যেতে হবে। ও আমাদের যেরকম অনুরোধ করেছেন যে আমাদের জন্মদিনে, বাড়ির ছেলে মেয়েদের জন্মদিনে আমরা অনেক টাকা খরচ করে থাকি, সেখান থেকে কিছু পয়সা যদি বাঁচিয়ে সমাজ সেবায় কাজে লাগানো যায় তাহলে ওদেরও অনেক কাজে লাগে। তাদের প্রথম উদ্দেশ্য হলো আমাদের সমাজটাকে সুন্দর করে রূপ দেওয়া। সেই রূপের মধ্যে বিভিন্ন ব্যাপার আছে, যেমন স্বাস্থ্য আছে, পরিবেশ আছে, শিক্ষা আছে। এদের মধ্যে মূল 3টে জিনিস। তো আমরা সেই রকম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমাদের কোনো অধিকার নেই যে সমাজের দিকে আঙুল তোলা, যে এটা নেই, ওটা নেই, সেটা নেই,
বলা, কিন্তু তার আগে আমরা সাধারণ মানুষ হয়ে যা যা করতে পারি সেই কাজগুলো করে যদি দেখি তারপরেও আমাদের সমাজটা সুন্দর হয়ে গড়ে ওঠেনি, তখনই আমরা কিন্তু সমাজের দিকে আঙুল তুলতে পারি। কারণ সব কাজ নেতা মন্ত্রীরা করবে না, সব কাজ প্রশাসন করবে না। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকেও এগিয়ে আসতে হবে। তা না হলে এই বদিকপীঠ পাঠাগারের মধ্যে একটা সুন্দর পাঠাগার জন্মগ্রহণ করতো না। আর আপনাদের এই সহযোগিতা, প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা ছাড়া আমরা এই 13তম পাঠাগারের উদ্বোধন করতে পারতাম না। তো এই পাঠাগার সম্পর্কে বলি, যারা অনেকে আছে যারা অনেক ছোট, তারা হয়তো জানে বা জানে না। এই পাঠাগার শব্দটা কি, মানে পাঠাগার হলো সাহিত্য, ইতিহাস, দর্শন, ধর্ম, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের এক মেলবন্ধন বা সংগ্রহশালা। আর আমি যেভাবে পাঠাগারটা দেখি, আমি দেখি ছোটবেলা থেকে এগুলো তো আছেই, অনেক বিভিন্ন বিষয়ের বইয়ের একটা সংগ্রহশালা। আর আমি দেখি অতীত, বর্তমান ও ভবিষ্যতের একটা মেলবন্ধনকারী। আর পাঠাগার কি, পাঠাগারে যদি শ্রেণী বিভাগ করি তো বিভিন্ন রকমের পাঠাগার হয়ে থাকে। যেমন কারো ব্যক্তিগত উদ্যোগে পাঠাগার, কারো পারিবারিক উদ্যোগে পাঠাগার। অনেকে আছে সম্ভ্রান্ত ফ্যামিলি, তারা নিজেদের বাড়িতে এক বা একাধিক বাড়ি আছে, সেখানে একটা পাঠাগার করে শুরু করেছে। তাদের সেই পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিবারের দ্বারা সেই বইগুলো যুক্ত হয়। আর কি আছে, সাধারণ পাঠাগার আর একটা জাতীয় পাঠাগার। তো এই কিছু ধরনের পাঠাগার আমাদের মধ্যে থাকে। তো এইটা যেটা এই ভ্রাম্যমাণ পাঠাগার, এই জাতীয় পাঠাগার না হলেও কিন্তু সর্বসাধারণের জন্য পাঠাগার, মানে সাধারণ পাঠাগার, সকলের জন্য উন্মুক্ত। কোনো নির্দিষ্ট কোনো রকম নেই, বিধান বা নিয়ম কানুনের মধ্যে নেই, সকলের জন্য, মানে সকল সাধারণ মানুষের জন্য এই পাঠাগার। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তো আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা এই মোবাইল পাঠাগারের এই ভ্যানটা নিয়ে যাই, আমাদের পাঠাগারের বই তাদের মানুষকে বিকশিত করার জন্য। বলেই দিয়েছেন যে মোবাইলের কি উপকারিতা আর একটা পাঠাগারের কি উপকারিতা, দুটোকেই আমরা পিন্টুদা যেটা বললো যে দুটোকে আমরা প্যারালালি নিয়ে যেতে হবে, আমরা কেউ কাউকে ছাড়তে পারবো না। আগে আমরা দেখেছি পাঠাগার হাতে গুনে কয়েকটা ছিল। কেউ যদি পাঠাগারের তখন মানে পাঠাগার বলতো না, লাইব্রেরি বলতো সবাই। লাইব্রেরির সদস্য হওয়া মানে একটা বড় ব্যাপার, কারণ একটা ডায়মন্ড হারবার একটা বড় লাইব্রেরি, আর একটা সরিষাতে, আর একটা আমাদের বারদল। এখানে যে সদস্য পদ নিয়েছে ভাবতাম যে তার স্ট্যাটাসটা একটু উপরে, মনে হতো যে ওখানে যেতে যে পেরেছে মানে সে পড়াশোনার দিকে নিমজ্জিত। আর এখন আমরা অবস্থা, সমাজের অবনতি দেখে শুভেন্দুদার মতো মানুষরা বা আমাদের এই যে মানুষগুলো আছি, আমরা এক হাতে চেষ্টা করছি যে সমাজটাকে উপরের দিকে আনার। যারা নিজে থেকে বই পড়ে তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই, তাদের বলতে হবে না, এই শাড়িতে যারা আছেন তাদের বলতে হবে না আপনি বই পড়ুন, বইয়ের মধ্যে কি আছে দেখুন। তাদের নিয়ে আমাদের চিন্তা নয়, চিন্তা কাদের, যারা কিনা তার নিচে, অর্থাৎ নিচে নেমে যাওয়া, যারা কিনা না পড়াশোনার মধ্যে, না ভালো কোনো ওপরের জায়গার মধ্যে, আর না কোনো মানে রসাতলের ওপরের পোস্ট। তো তাদেরকে তুলতে গেলে আমাদের কি করতে হবে? বই এমন একটা জিনিস, ওর মধ্যে এমন একটা আলো আছে, সেই শিক্ষার আলোটা যদি কারোর মধ্যে একবার আমরা জ্বালিয়ে দিতে পারি, তার আলো তাকে যেমন প্রজ্বলিত করবে এবং স্বমহিমায় আমাদের পাশের জনকে অবশ্যই পথ দেখাবে।